ভালোবাসা সবসময় চিৎকার করে না, কখনো সেটা লুকিয়ে থাকে নিঃশব্দ গল্পে। প্রেমের গল্প কথনে শুনে নাও তেমনই কিছু গল্প, যা হয়তো তোমার গল্পও হতে পারত। সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক যদি গল্পটা ছুঁয়ে যায় মন। রোদেলা এলোমেলো চুলে ঘুম ঘুম চোখে ওহির পেছন পেছন নিচে নামলো। ড্রয়িং রুমে ছোপায় চোখ পড়তে চমকে উঠল সে। সাদিত এত রাতে কেন এসেছে? রোদেলার সামনে গিয়ে দাঁড়াতে সাদিত এক নজর তার দিকে চেয়ে চোখ নামিয়ে নিল। সে উসখুস করছে, এখান থেকে ছুটে পালালে যেন বাঁচে। কেউ কোনো কথা বলছে না, মনে হচ্ছে শোক দিবস উপলক্ষে নীরবতা পালন করছে। নীরবতা ভেঙে মুজিবুর রহমান প্রথম মুখ খুললেন। বাবা সাদিত, তুমি হঠাৎ এত রাতে? আই উইশ কোনো দুর্ঘটনা ঘটেনি। ফজিলা খালা সাদিদের হাঁটুতে চাপ দিয়ে বলল, একদম ভয় ডর পাইবা না, চোখের পরকে কইয়া দৌ, তুমি তো চুরি করতে আসো নাই বাপ। আর কেউ চুরি করতে আইলে কলিং বেল চাইপা হগলে জাগায় না। ফজিলার মুখের কথা কুটি কেড়ে নিয়ে বলল, খালা, ডাকাতরা তো সবাই জায়গা গলায় রামদা ধইরা ডাকাতি করে। শাহিনুর কুটিকে ধমক দিয়ে বলল, তুই কথা না বলে ঠিক জায়গা আয়সা ব্যাগ চেপে রাখ, মাথায় ধরতে বলেছি, কপালে ধরস কেন? কুটি নড়ে চড়ে ঠিক মতো আইস ব্যাগ মাথায় ধরল। সবাই চুপ হয়ে যেতে সাদিত আমতা আমতা করে বলল, আসলে সিনজাকে আলাদা কোথাও এর আগে রাখা হয়নি, সবসময় আমার কাছেই থাকতো। আজ হঠাৎ এত দূরে, সেজন্য ঘুম আসছিল না আমার। সবার যেন হুট করে মনে পড়ল সাদিত চলে গেলেও সিনজা রোদেলার কাছে রয়ে গেছে। সে বায়না ধরেছিল রোদেলা আন্টির সাথে থাকবে, কিছুতেই যাবে না। সবাই মুখ চাওয়াচাওয়ি করলো। ওহি এগিয়ে এসে বলল, সাদিত ভাই, আপনি কি সিনজাকে এখন দেখবেন? ও রোদেলা আপুর রুমে ঘুমায়, কোনো কান্নাকাটি করেনি। অনেক রাত পর্যন্ত আমরা গল্প করেছি। সাদিত এক পলক রোদেলার দিকে তাকিয়ে চেয়ে বলল, আসলে আমার এত রাতে আসার আরও একটা কারণ আছে। মিস রোদেলার রুমে আমি আমার চশমাটা রেখে গেছি। চশমা ছাড়া স্টাডি করতে সমস্যা হয়, কাল কলেজ যাওয়ার সময় লাগবে। শাহিনুর বিস্ফোরিত নয়নে বলল, তুমি আমার মেয়ের রুমে কি করছিলে? তেমন কিছু না আন্টি। তেমন কিছু করতে চেয়েছিলে? সাদিত অবাক হয়ে শাহিনুরের দিকে তাকালো, থতমত খেয়ে বলল, আন্টি, বিকেলে একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল, তখন ওনার রুমের ওয়াশরুমে গিয়েছিলাম। হাত মুখ ধোয়ার সময় শার্টের পকেট থেকে চশমাটা বেসিনের উপর রেখেছিলাম। মিস রোদেলা, আপনি কি পেয়েছেন? রোদেলাও অবাক হয়ে বলল, আমি চশমা পেয়েছি এবং তুলে রেখেছি। আপনার কি বাসায় আর কোনো চশমা নেই? এটার জন্য রাত 3টের সময় আসতে হবে? সাদিত উসখুস করে এদিক ওদিক তাকালো। তার নীরবতায় রোদেলাকে ধাক্কা দিল, বুঝিয়ে দিল সে বোকার মতো প্রশ্ন করেছে। সাদিতের স্যারকে এভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে না সে। সে দ্রুত রুমে গিয়ে একটু পরই চশমা নিয়ে নামলো, সাদিতের হাতে ধরিয়ে বলল, এবার তাহলে সাবধানে যান, নাকি সিনজাকে দেখে যাবেন? সাদিত উঠে দাঁড়িয়ে তৎক্ষণাৎ বলল, না না থাক, সিনজা যেহেতু ঘুমাচ্ছে ঘুমাক, আমি বরং যাই, সকালে বাবা এসে নিয়ে যাবে। রোদ্দুর এতক্ষণ চুপ থাকলো, এবার বলল, অনেক রাত এখন সাদিত ভাই, এত রাতে ড্রাইভ করে যেতে হবে না। আপনি বাকি রাতটুকু এখানে থেকে যান। অজান্তা গেস্ট রুম গুছানো আছে কিনা দেখে আয় তো। ওহি চলে গেল। সাদিত সোফায় বসে পড়ে বলল, তার কিন্তু প্রয়োজন ছিল না। শাহিনুর বিড়বিড় করে বলল, বজ্জাত ছেলে, বিছানায় শুয়ে পড়ে বলিস তার কোনো প্রয়োজন ছিল না? আমি বরং বাড়ি গিয়ে ঘুমাই। তার কথা অবশ্য কারোর কানে পৌঁছালো না। কয়েক মিনিট পরে জটলা ভেঙে গেল। ড্রয়িং রুমের সাথে রুমটাতেই সাদিতের থাকার ব্যবস্থা করা হলো। শাহিনুরের রুমের দরজায় দাঁড়িয়ে রোদেলা বলল, মা আমাকে ডেকে পাঠালে কেন? ঘুমাতে হবে, আমার মাথা ধপধপ করছে। শাহিনুর বিছানায় আধশোয়া হয়ে খাটে হেলান দিলেন। রোদেলার দিকে চেয়ে বললেন, মাথা কি তোর একার ধপধপ করছে? আমাদের করছে না? বিছানায় এসে বস, কথা আছে। শাহিনুর কি কথা বলবে তা রোদেলা কিছুটা আন্দাজ করেছে। নিজেকে প্রস্তুত করে হেঁটে গিয়ে মায়ের পাশে বসলো। এক পলক অশ্রমের দরজায় তাকিয়ে বলল, মা, বাবা কোথায়? স্টাডি রুমে। একবার ঘুম ভেঙে গেলে তোর বাপের আর সহজে ঘুম আসে না।
পড়তে পড়তে বাকি রাতটুকু ওখানেই কাটিয়ে দিবে। মা কিছু একটা বলবে, তুমি তাড়াতাড়ি বলো। এটুকু বলে রোদেলা হাই তুলল। সে মায়ের কাছে নিজেকে খুবই ক্লান্ত প্রমাণ করতে চাইছে, কারণ সে চাচ্ছে এরপর তার মা যেই টপিকটা নিয়ে কথা বলবে সেটা না বলুক। শাহিনুর তীক্ষ্ণ দৃষ্টিতে রোদেলার দিকে চেয়ে বলল, আমি তোর এই বিয়েতে রাজি নই রোদু। তুই কেন আমার কথা মানতে চাইছিস না? সাদিদের মতো অমন পদের হাড্ডি ছেলের সাথে আমি তোর কিছুতেই বিয়ে হতে দেব না। রোদেলা অসহায় চোখে মায়ের দিকে তাকালো। আজ রাতে তার বিয়ে পাকাপোক্ত হয়ে গেছে সাদিদ স্যারের সাথে। 4 দিন পর বিয়ে। রোদ্দুর আর ওহি কিভাবে সবাইকে বুঝিয়েছে রোদেলা জানে না, শুধু জানে সবাই রাজি, তার মা বাদে। সে নরম গলায় লজ্জার জলঞ্জলি দিয়ে বলল, মা আমি ওই বদের হাড্ডি ছেলেটাকে ভীষণ ভালোবাসি। ওকে ছাড়া আমার লাইফে দ্বিতীয় কারো চিন্তাও করতে পারি না। রোদু, ওই ছেলেটা তো ঠিকই সংসার করছে বউ বাচ্চা নিয়ে। কোনো একটা দুর্ঘটনাবশত বউটা মারা গেছে আর তোর কাছে ফিরে এসেছে। যদি না আসতো, বউ যদি বেঁচে থাকতো, তাহলে তাদের নিয়েই তো সংসার করতো। তুই তখন কি করতি রে? তুমি জানো আমি কি করতাম মা? সারা জীবন এভাবে একা একা বেঁচে থাকতাম। ভেবে নিতাম এটাই আমার নিয়তি। তিলে তিলে শেষ হয়ে যেতাম হয়তো। একটু বোঝার চেষ্টা করো মা, ওই মানুষটা যেমনই হোক, আমি ওকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। শাহিনুর শক্ত কণ্ঠে বলল, তুই যাই বলিস, অমর স্বার্থপর ছেলের সাথে আমি তোর বিয়ে দিব না মানে দিব না। রোদেলা মায়ের হাত ধরে বলল, মা বাচ্চাদের মতো করো না প্লিজ। এইসব নিয়তির খেলা। সৃষ্টিকর্তা হয়তো আমার একাকী দুঃখের ভার সইতে না পেরে নতুন করে সাদিদকে পাঠিয়েছে। তুমি তাকে গ্রহণ করার সুযোগ দাও মা, আমাদের জন্য দোয়া করো। শাহিনুর রোদেলার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে রাগী গলায় বলল, আমি রাজি না মানে রাজি না। এক বাচ্চার বাপের সাথে তোর বিয়ে দিব না আমি। ওই ছেলে তোকে কোনো দিন ভালোবাসতে পারবে না। সাথে এত বড় একটা বাচ্চা আছে। রোদেলা মাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরেই বলল, এত সুন্দর ফুলের মতো একটা বাচ্চাকে তুমি হিংসে করছো মা, অথচ এমন একটা বাচ্চার মায়ায় জড়িয়ে তুমি কিন্তু বাবার সংসারে এসেছিলে। অন্য একটা মায়ের সন্তানকে পরম মমতায় বুকে আগলে বড় করলে। তুমিও তো তখন একেবারের জন্য ভাবনি যে বাবা তোমাকে ভালোবাসবে কিনা। একটা বাচ্চার টানে তুমি নিজের সব বিসর্জন দিয়ে বাবাকে বিয়ে করলে। শাহিনুর রোদেলাকে নিজের থেকে ছাড়িয়ে দুহাত চেপে ধরে বলল, এসব কি বলছিস তুই? শাহিনুর থরথর করে কাঁপছে, চোখ দুটো লাল হয়ে গেছে। সে লাল চোখে আবার পানির বন্যা। রোদেলা মাকে আবার জড়িয়ে অশ্রু সজল নয়নে বলল, আমি সব জানি মা, আমি তোমার গর্ভের সন্তান নই। বাবা বিদেশে থাকাকালীন সময়ে একটা মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক হয়, তাদের বিয়ে হয়। তার কয়েক বছর পর আমার জন্মের সময় কিছু একটা অঘটন ঘটে, মা মারা যায়। আমার 1.5 মাস বয়সের সময় আমাকে নিয়ে বাবা বাংলাদেশে চলে আসে। বাবা তখন ইউনিভার্সিটির প্রফেসর। কাকতালীয়ভাবে তুমি বাবার একমাত্র মাতৃহীন সন্তানের কথা জানতে পারো। তারপর নিজের জীবন কেরিয়ার সব বিসর্জন দিয়ে বাবাকে বিয়ে করো। আমাকে মায়ের স্নেহ দিয়ে লালন পালন করো। এর 2 বছর পর তোমার গর্ভে রোদ্দুর আসে। তুমি কখনো আমাকে আলাদা নজরে দেখোনি। সবসময় নিজের সবটা দিয়ে আগলে রেখেছো আমাদের 2 ভাই বোনকে। ঘরে টের পেতে দাওনি তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নেই। আমি সত্যি অনেক ভাগ্যবতী মা যে তোমার মতো একটা মানুষের সাক্ষাৎ পেয়েছি, তার ছায়া তলে বড় হয়েছি, তোমার সান্নিধ্য আসতে পেরেছি। শাহিনুর কাঁদছে। রোদেলাকে জড়িয়ে ধরেই কাঁদতে কাঁদতে বলল, এসব তোকে কে বলেছে? এসব তো আমি আর তোর বাবা ছাড়া কেউ জানে না। সবাইকে বলেছিলাম তোর বাবার সাথে আমার পূর্বে প্রেমের সম্পর্ক ছিল, লুকিয়ে বিয়ে করেছিলাম আমরা। এ সন্তান আমার গর্ভের। আসলে তখন আমার বাবা আর ছোট মা দুজনেই বেঁচে ছিল। শাহানাকে নিয়ে গ্রামে থাকতো, আমি ঢাকাতে হলে থাকতাম। সেবার ছোটোখাটো একটা ঘটনার জন্য 1.5 বছর পর গ্রামে যাই। তোর বাবাকে আর তোকে নিয়ে যাই। প্রথমে সবাই অনেক আপত্তি করলেও পরে মেনে নেয়। 2-1 জন হয়তো সন্দেহ করেছে, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি। তুই কেমনে জানলি রে রোদু? আমি সারা জীবন তোর থেকে সত্যিটা লুকিয়ে রাখতে চেয়েছি। আমি তোকে কষ্টে দেখতে পারবো না। কিভাবে জেনেছি জানতে চেও না মা। তুমি শুধু আবার বিয়েতে অমত করো না মা।
আমি কষ্টে থাকবো না মা। প্রকৃতি কেন একই ঘটনা দুবার ঘটাতে চাইছে? আমার সাথে যা ঘটেছে তা আমার মেয়ের সাথে কিভাবে ঘটতে দিব? অনেকক্ষণ পর রোদেলা মাকে ছেড়ে শাহিনুরের চোখের জল মুছে দিয়ে বলল, মা তুমি একদম কান্না করবে না, তোর কলিজার টুকরো ভালো থাকবে মা। একটা সময় সাথে আমাকে ভালোবাসবে, গ্রহণ করবে। ও যতই স্বীকার না করুক, ওর চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি আজ থেকে 10 বছর আগে। মা সৃষ্টিকর্তা হয়তো আমার পরীক্ষা নেবে তোমার ভালোবাসা একটু প্রতিদান দিতে। চিন্তাকে আমি সবটা দিয়ে আগলে রাখবো। আমি সুখী হব মা, সুখী হব। শাহিনুর মেয়ের কপালে চুমু দিয়ে বলল, দোয়া করি তুই সুখী হ, সাদিক তোকে নিজের সবটা দিয়ে ভালোবাসুক। 4 দিন পর অনেকটা ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হলো রোদেলার। বিয়েতে উপস্থিত রইল শুধু ওহিদের পরিবার। রোদেলার দাদা দাদি বেঁচে নেই, তার একমাত্র ছোট কাকু বিদেশে সেটেলড, বউ বাচ্চা নিয়ে আমেরিকার নিউ জার্সি শহরে থাকে। তার বিয়ে উপলক্ষে বিয়ের দিন সন্ধ্যায় বিশাল বড় এক গিফট বক্স পাঠালেন। সামনের বছর উইন্টার সিজন দেশে ফেরার কথা বললেন। অনেক দূরের আত্মীয় বলতে এসেছে ওহির ফুপা ফুপি, তারা চিটাগাং সিটিতে থাকে। শাহিনুরের সাথে অনেক ভালো সম্পর্ক বলে এসেছে। বিয়েতে সবচেয়ে খুশি দেখা যাচ্ছে ছিনজাকে। সে তার নতুন মাকে বিভিন্নভাবে টর্চার করছে। রোদেলার কোল থেকে নামছেই না। ছিনজাকে কোলে নিয়েই রোদেলা কবুল বলে দিল। বিয়ে শেষ হতে গ্রুপ ফটো তোলার জন্য সবাইকে ডাকা হলো। ছবি তুলবে ওহির ফুপির সাথে আসা তাদের গাড়ির ড্রাইভার। ওহি গাউনের উন্নাটা ঠিকভাবে নিয়ে রোদ্দুরকে খুঁজলো। সে বিয়ে উপলক্ষে শাড়ি পরেছিল, কিন্তু রোদ্দুর এক পলক দেখেই তাকে ধমকে শাড়ি খুলালো। শাড়ি পরলে নাকি তাকে ছাগলের মতো দেখা যায়। পরে সে লাল রঙের গাউন পরেছে, ওই ঠিক করে রেখেছে বিয়েতেও সে শাড়ি পরবে না, রোদ্দুরের পছন্দ নয়। সবাই দাঁড়িয়ে পড়েছে সারিবদ্ধভাবে। রোদ্দুর দাঁড়িয়েছে রোদেলার আপুর পাশে। ওহি এক দৌড়ে গিয়ে রোদ্দুরের গা ঘেঁষে দাঁড়ালো। রোদ্দুর চিবিয়ে বলল, গা ঘেঁষে দাঁড়াবি না, সরে দাঁড়া। ওহি মুচকি হেসে রোদ্দুরের আরো কাছে দাঁড়ালো। ওড়না হাতে পেঁচিয়ে লুকিয়ে রোদ্দুরের আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। রোদ্দুর মুচড়ামুচড়ি করে বলল, ঘেঁষাঘেঁষি করার ইচ্ছে থাকলে রুমে গিয়ে করবি অজান্তা, এত মানুষের সামনে কেন? সরে দাঁড়া। আচ্ছা সরছি। বলেই ওহি ডান হাতে রোদ্দুরের পেটে সুরসুরি দিল। রোদ্দুর ছিটকে বলল, স্টপ। ড্রাইভার বেশি ক্যামেরাম্যান ক্যামেরা থেকে চোখ সরিয়ে বলল, ভাই সাহেব মাছের মতো লাফান কেন? 3টা ছবি নষ্ট করছেন। সবাই রৌদ্রের দিকে কপট রাগি চোখে তাকালো। রোদ্দুর শাহিনুরকে টেনে এনে তার আর ওহির মাঝে দাঁড় করিয়ে হাসার চেষ্টা করলো। রোদেলা কলেজ থেকে ফিরল ক্লান্ত শরীরে। ড্রয়িং রুমের টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে খেয়ে সোফাতে বসে পড়ল। সে এখন আছে সাদিকদের বাড়িতে। তাদের বিয়ের আজ 21তম দিন। বাবার বাড়িতে 7 দিনের মতো থেকে গত সপ্তাহে ফিরেছে এখানে। আশপাশে চোখ ঘুরিয়ে সে চিনজাকে খুঁজলো, কোথাও দেখতে পেল না। উঠে রান্নাঘরে এগিয়ে গিয়ে বোয়াকে বলল, খালা চিনজা কোথায়? মধ্যবয়স্কা এক মহিলা কাজ করে এ বাড়িতে। তিনি ঘুরে দাঁড়িয়ে বলল, সিনসা তো ঘুমায়, সে 11টার সময় ফিরছে স্কুল থেকে। আর বাবা কোথায়? বড় সাহেব তো বাইরে বের হইল দেখলাম। রোদেলা আর ঘাটল না, নিজের রুমে ঢুকে গেল। চিনজা বিছানায় হাঁটু মুড়ে শুয়ে আছে। রোদেলার মুখে হাসি ফুটে উঠল। চিনজার কপালে চুমু দিয়ে বেশ কিছুক্ষণ তার মাথায় হাত বুলিয়ে দিল। কি সুন্দর নিষ্পাপ চেহারা! এত সুন্দর একটা মেয়েকে পাশে নিয়েই তো কয়েক জনম কাটিয়ে দেওয়া যায়। সাদিক এখনো ফেরেনি কলেজ থেকে, তার কাজ আছে আরও। কলেজ যাওয়ার সময় তারা একত্রে যায়, কিন্তু ফেরার পথে আলাদা ফেরে। প্রায় দিনই সাদিদের কাজ পড়ে যায়। রোদেলা ওয়াশরুমে ঢুকলো, শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়ালো। ঠান্ডা পানির স্পর্শ পেতে তার ক্লান্তি ভাব অনেকখানি উবে গেল। সাদিদের সাথে তার সম্পর্কে তেমন উন্নতি হয়নি। এক বাসায় রয়েছে, কলেজ করছে নিয়মিত, টুকটাক প্রয়োজনীয় কথা হচ্ছে, চিনজার সাথে হই হুল্লোড় হচ্ছে, ব্যাস এতটুকুই।
রোদেলার মাথায় টাওয়াল পেঁচিয়ে বের হলো। তার পরনে সবুজ রঙের সুতির শাড়ি। বিয়ের পর থেকে সে শাড়ি পরা শুরু করেছে। মাথার চুল ঝেড়ে এক পলক ঝিঞ্জার দিকে তাকালো। ঝিঞ্জার ঠোঁট উল্টে ঘুমাচ্ছে। এগিয়ে গিয়ে গায়ে চাদর টেনে সে নিচে নামলো কিছু খাওয়ার জন্য। আধ ঘন্টা ধরে রোদেলা ঝিঞ্জার পাশে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু দু চোখে ঘুম ধরা দিচ্ছে না। আরও কিছুক্ষণ এপাশ ওপাশ করে সে উঠে দাঁড়ালো। সাদিদের রুমটা বেশ বড়। দক্ষিণের দেয়াল ঘেঁষে এক পাশ করে দুটো বুক সেলফ, প্রচুর বই তাতে। রোদেলা এগিয়ে গিয়ে পুরো বুক সেলফ ঘাটাঘাটি করলো। কিছু একটা পড়ে দু চোখটা ক্লান্ত করতে হবে। দু চোখ ক্লান্ত হলেই ঘুম আসবে। হঠাৎ অনেকগুলো বইয়ের আড়ালে মোটা একটা ফ্রেমের পুরানো এক ফটো অ্যালবাম নজরে এলো রোদেলার। আগ্রহ নিয়ে ময়লা ঝেড়ে হাতে নিল সে। যাক, কিছুটা সময় কাটানোর সঙ্গী পাওয়া গেল। রোদেলা ফটো অ্যালবামটা হাতে নিয়ে ঝিঞ্জার পাশে খাটে হেলান দিয়ে বসলো। তারপর অ্যালবাম খুলল। প্রথম বেশ কিছু পাতায় সাদা কালো ছবি, ছাদিদের নানা দাদার কারো। কয়েক পাতা উল্টাতে সে ছাদিদের মায়ের ছবিও দেখতে পেল। 7-8 বছরের ছাদিদকে পাশে নিয়ে ওঠা ছবি। রোদেলা ছবিটাতে পরম মমতায় হাত বুলালো। এরপর ছাদিদের প্রাপ্তবয়স্কের বহু ছবি, যার বেশিরভাগ বিদেশে তোলা। কিছু ভার্সিটি লাইফের, ঢাকা ইউনিভার্সিটির কার্জল হল ব্যাকগ্রাউন্ড দেখে চিনল। শেষের দিকে একটা ছবি উল্টো করে রাখা, সাদা পৃষ্ঠা দেখা যাচ্ছে শুধু। কৌতূহল নিয়ে ছবিটা টেনে বের করলো রোদেলা। চোখের সামনে মেলে ধরতেই তার পিলে চমকে উঠল, কারণ ছবিখানা তাও আবার কলেজ লাইফের, যখন তার 17 বছর বয়স ছিল। কাপা কাপা হাতে ছবিটা উল্টে পাল্টে দেখা শুরু করলো রোদেলা। ছবিতে হোয়াইট কালারের কলেজ ড্রেস পরিহিত কিশোরী রোদেলা। দু চোখ ফেটে অশ্রু ঝরা শুরু হলো। কত শত স্মৃতি তার এই 17 বছর বয়সটাকে ঘিরে। হঠাৎই তার মাথায় এলো, এই ছবিটা ছাদিদের কাছে কেন? এমন ছবি তো রোদেলার কাছে কখনো ছিল না। সত্যি বলতে সে নিজে থেকে ইচ্ছাকৃতভাবে কলেজের কোনো স্মৃতি রাখেনি। তাহলে ছাদিদ তার ছবি পেল কোথায়? তাছাড়া ছবিটা দেখেই বোঝা যাচ্ছে আড়ালে থেকে লুকিয়ে তোলা। ছবিতে রোদেলা কলেজ লাইব্রেরিতে বই খুঁজছিল, তখন আড়ালে থেকে তোলা, তার সম্পূর্ণ মুখটা আসেনি। তবে কি ছাদিদ রোদেলার থেকে সত্যি কিছু লুকিয়ে রেখেছে? এর উত্তর একমাত্র ছাদিদ দিতে পারবে। রোদেলা ছটফটে মন নিয়ে ছাদিদের জন্য অপেক্ষা শুরু করলো। সন্ধ্যাবেলা ছাদিদ ফিরল ঘমান্ত ক্লান্ত শরীরটা বিছানায় মেলে দিল। পায়ের জুতো পর্যন্ত খুলল না। রোদেলা ঝিঞ্জাকে ড্রয়িং রুমে পড়াচ্ছিল। ছাদিদকে রুমে ঢুকতে দেখে সেও এলো। ছাদিদ অর্ধেক শরীর বাইরে আর অর্ধেক শরীর বিছানায় রেখে শুয়ে আছে। মুখটা কেমন চুপসানো, অনেক ধকল যাচ্ছে হয়তো। কিছুদিন পর স্টুডেন্টদের ফাইনাল এক্সাম। রোদেলার বড্ড মায়া হলো। সে টাওয়ালটা হাতে ধরে বলল, ফ্রেশ হয়ে আসুন, হালকা নাস্তা করে রেস্ট নিন। ছাদিদ চোখ না খুলেই বলল, রোদ্দুর ফোন দিয়েছিল, আগামী শুক্রবার সবাই মিলে গ্রামে যাবে, তোমাদের নানু বাড়ি রাজশাহীতে আর কি। আমাদেরও যেতে বললো সাথে। তোমায় কিছু বলেছে? না তো, হঠাৎ নানু বাড়ি যাবে কেন? কেউ তো বেঁচে নেই। অবশ্য নানুর ভিটেতে জামা চাচা আর পরিবার নিয়ে থাকে। নানুর কোনো ছেলে নেই, আমার মা আর শাহানা খালা শুধু। তোমার মা নাকি কিসের মানত করেছে? রোদ্দুরের জন্য গরু জবাই করে গ্রামের দুঃখী মানুষকে খাওয়াবে। কোন পীর সাহেব যেন বলেছে। রোদেলা ব্যাপারটা জানতো না। সে ভীষণ অবাক হয়ে বলল, রোদ্দুরের আবার কি হয়েছিল? মানত করেছে কেন? ছাদিদ বিছানায় উঠে বসলো। রোদেলার দিকে চেয়ে বলল, জানি না, ফোন দিয়ে বিস্তারিত শুনে নাও। যাবে? চলো ঘুরে আসি। শুক্রবার তো হলিডে, সাথে শনিবার আর রবিবার দুজন লিভ নেই। রোদেলা ভেবে বলল, ঠিক আছে, চিনজা কখনো গ্রাম দেখেনি, অনেক খুশি হবে ও। তাহলে আমরাও যাচ্ছি, পাক্কা। এখন দেখো তোমার শ্বশুরমশাই সাথে যাওয়ার বায়না ধরে কিনা। সমস্যা কি, বাবাও যাবে। ছাদিদ উবু হয়ে পায়ের জুতা খুলল। তারপর মুচকি হেসে রোদেলার থেকে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সিটকিনি লাগাতে নিতে রোদেলা হঠাৎ মনে পড়ায় চেঁচিয়ে বলল, সিটকিনি লাগাবে না? কথা আছে। ছাদিদ অবাক হয়ে বলল, গোসল করে এসে শুনি।
না, এক্ষুনি শুনবেন। আপনি একটা বজ্জাত। তারপরের টুকু বলো। আপনি বলেছিলেন যে আমার 17 বছর বয়সের সময় আপনি আমাকে অন্য স্টুডেন্টের মতো সাধারণভাবে ট্রিট করতেন, আর আমার আর অন্যদের মধ্যে আলাদা কোনো অনুভূতি কাজ করতো না। তাহলে আমার কলেজের ছবি আপনার কাছে এলো কি করে, তাও আবার লাইব্রেরি থেকে লুকিয়ে তোলা? সাদিদের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে বিস্ফোরিত কণ্ঠে বলল, তুমি জানলে কি করে? তুমি কি আমার পুরো সেলফ তন্ন তন্ন করে ঘেটেছো? আপনি বলুন, আমার ছবি আপনার কাছে এলো কি করে? সাদিদ কিছুক্ষণ নীরব থেকে বলল, আরে ধুর, কি দেখতে কি দেখেছো, ওইসব কিছু না। একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। সাদিদ অসহায়ের মতো চেয়ে বলল, আসলে তুমি আমার প্রথম ভালো লাগা ছিলে। কলেজে প্রথম দিন ক্লাসে ঢোকার সময় তুমি বললে, স্যার আসতে পারি? চিকন সুতীক্ষ্ণ মিহির সুর আমার যুবক মনে গিয়ে আঘাত করলো। আমি ঘাড় ঘুরিয়ে দেখি ফুটন্ত গোলাপ দাঁড়িয়ে আছে। প্রথম দেখাতেই তোমায় আমার ভালো লেগে গেল, প্রচণ্ড ভালো লেগে গেল। সেদিনের পর থেকে সবসময় আমার মাথায় তোমার ভয়ার্ত চেহারাটা ভেসে বেড়াতো। তোমার চাহনি আমাকে ঘায়েল করে দিত। আমি বুঝতে পারতাম তুমিও আমায় নিয়ে স্বপ্ন দেখো, কিন্তু আমি জানতাম কিছুদিন পর আমাকে বিদেশে বিভুয়ে পাড়ি জমাতে হবে। সেজন্য নিজে থেকে আর হাত বাড়াই না, তোমার সাথে অন্যান্য মেয়েদের মতোই বিহেভ করি। তাছাড়া ওটা তোমার অল্প বয়সের আবেগ মনে করেছিলাম, কিন্তু তুমি এখনো আমার মাথায় জোকের মতো বসেছিলে। জীবনের প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা যে ছিল, সেদিন লাইব্রেরিতে তোমাকে দেখে লুকিয়ে ফোনে একটা ছবিও তুলে ফেলি। কেন তুলি জানি না, শুধু এতটুকু জানতাম তোমার সাথে আমার মিল হবে না। বিদেশে যাওয়ার আগে তোমার ছবি প্রিন্ট করি, তুমি প্রিয়জনদের ফটো অ্যালবামের বিশেষ জায়গায় জায়গায় করে নাও। কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিচ্ছু পারি না। সারাদিন ক্লাস, নতুন ভাষা শেখা, ইংলিশ শেখা, ল্যাব, থিসিস সব নিয়ে চরম ব্যস্ত হয়ে পড়ি। আস্তে আস্তে তোমার থেকে দূরত্ব সৃষ্টি হয়। মাঝে মাঝে মন খারাপ হলে বা যেদিন তুষারপাত হয় বা কখনো মাঝরাতে ফট করে অ্যালবাম খুলে বসতাম, তোমাকে তখন অনেক কাছের মনে হতো। এরপর 4 বছর পর যখন বাড়িতে আসি, তখন কয়েক ঘন্টার মধ্যে সিন্তিমার সাথে বিয়ে হয়ে যায়। সিন্তিমাকে আমি বিয়ের পর ভালোবাসি। তারপরের গল্প তো তোমার জানা। সাদিদ দ্রুত অসমে দরজা আটকে দিল। এপাশে রোদেলা ধপ করে মেঝেতে বসে পড়ল। সাদিদ তার থেকে সব সময় কেন সব লুকিয়ে রাখে? তার দু চোখ বেয়ে জল গড়ে, বুকের ভেতর ভালো লাগার অনুভূতি হয়। তাহলে সেও সাদিদের প্রথম ভালো লাগা ছিল। চোখ মুছে সে চিল্লিয়ে বলে, আপনি একটা বজ্জাত। সেদিন সাদে কেন মিথ্যা বললেন? সাদিদ ওয়াশরুমের ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসেছিল। সে দরজার দিকে চেয়ে বলে, আমি সেদিন সত্যটা বললে তুমি বিশ্বাস করতে না রোদ। তোমার মনে সন্দেহ হতো আমি হয়তো নিজের জন্য মিথ্যা বলেছি। আমার জীবন থেকে অনেক প্রিয় মানুষ হারিয়ে গেছে, নতুন করে আর কাউকে হারাতে চাই না। আপনি একটা ফাজিল, বেহায়া, বজ্জাত লোক। আপনাকে আমি কখনো ক্ষমা করব না। আপনি আজ পর্যন্ত কোনোদিনও আমার সালামের উত্তর দেননি, যেন সালামের উত্তর দিলেই রোদেলাতে ফেসে যাবেন। আজ সালাম দাও, উত্তর দিব। রোদেলার মুখে হাসি ফুটে উঠল। সে চোখ মুখ মুছে বলল, আমি আর কোনোদিনও আপনাকে সালাম দিব না। আজ শুক্রবার। শাহিনুর সকাল থেকে চেঁচামেচি শুরু করেছে, কিন্তু কাউকে জাগাতে পারছে না। কেউ ঘুম থেকে উঠছে না কেন, রেডি হচ্ছে না কেন। সবাইকে তো 9টার বাজে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিতে হবে। শাহিনুর রান্নাঘরের সাথে লাগোয়া ঘরটা দরজার সামনে দাঁড়িয়ে রেগে চিৎকার করলো, এই কুটি ফাজিলা, তোরা কি খাবি বল? আমি রান্না করি, তোরাই তো এই বাড়ির মানুষ, আমি তো কাজের লোক, বল কি খাবি? কুটি ঢুলু ঢুলু চোখে বের হয়ে আসলো। শাহিনুরকে দেখেও না দেখার ভান করলো। সে শাহিনুরকে ওভারটেক করে সোফায় শুয়ে পড়লো। শুয়ে একটা হাই তুলে বলল, বড় মা, গরম গরম পরোটার গরুর কলিজা ভুনা করেন তো। শাহিনুরের রাগে ফেটে পড়বে অবস্থা। এবারে কেউ তাকে মান্য করে না। সে এতটা ভালোবাসা দিয়ে ফেলেছে, কেউ তাকে গুনতির মধ্যে রাখে না। সে অচিরেই এই পাগলের কারখানা ছাড়বে। সে কি, বাড়িটার নাম তো চেঞ্জ করা হয়নি। তার রোদু তো ভালো হয়ে গেছে, এখন সব সময় হাসি খুশি থাকে। বৃষ্টি নামক ঝঞ্ঝাটের কথাও স্মরণ করে না। এসব কিছু পীর সাহেবের ওসিলায় হয়েছে। শাহিনুর মনে মনে পীর সাহেবকে ধন্যবাদ দিল।
সোফার দিকে চেয়ে মাথা গরম হয়ে গেল। কুটি আবারও ঘুমিয়ে পড়েছে। রান্না না করুক, ফ্রেশ হয়ে রেডি তো হবে, ওকেও তো যেতে হবে। শাহিনুর রাগান্বিত গলায় বলল, আমি এখন পাতলা খিচুড়ি রান্না করব। দেখি তোদের দেয় কে। একা রান্না করব, একা খাবো, তারপর একা রাজশাহী যাব। তোরা সব কটা মরার মতো ঘুমা। তিনি রান্নাঘরে ঢুকে গেলেন। কুটি এক চোখ খুলে একবার রান্নাঘরের দিকে তাকালো। পর মুহূর্তে মুখ হাত দিয়ে চেপে হেসে ফেলল। মানুষটা এত ভালো কেন? রোদ্দুর নিচে নেমে রান্নাঘরে উকি দিল। তার চোখে মুখে বিন্দু বিন্দু জলরাশি। এগিয়ে গিয়ে শাহিনুরের শাড়ির আঁচলে মুছে ফেলল। রোদেলা রোদ্দুর দুটোই দিনের মধ্যে অন্তত একবার তার শাড়ির আঁচলে মুখ মুছবে। শাহিনুর এতে প্রচুর খুশি হয়, কিন্তু ছেলে মেয়ের ঘুম বুঝতে দেয় না। আজও বিরক্ত গলায় বলল, বাড়িতে কি কাপড় চোপড়ের অভাব পড়েছে? বললে বল, ভিক্ষা করতে বের হই। রোদ্দুর রোদেলাও মিথ্যের আড়ালে লুকিয়ে থাকা সত্যটা বুঝতে পারে, সেজন্য বারবার একই কাজ করে। রোদ্দুর দুহাত ঘষে বলল, মা, অজান্তার সাথে কথা হয়েছে? একই কাণ্ড, আমার তো ধারণাতেই ছিল না। এই তুই বেশ কিছু দিন হলো খালি ওহি ওহি করিস কেন? হুট করে ও বাড়ি চলে যাওয়া, এটা ওটা করা, কি সাংঘাতিক। পীর সাহেবের কাছে যেতে হবে আবার। রোদ্দুর বিড়বিড় করে বলল, তোমার পীর সাহেবকে বলো আমি যেন খুব তাড়াতাড়ি অজান্তাকে বুকে জড়িয়ে ঘুমাতে পারি, মানে বিয়েটা যেন হয়। মুখে বলল, তোমার রুচি এত খারাপ মা? একটু অজান্তার চেহারা তো ছাগলের মতো, ওকে আমি পছন্দ করব? ছি, আমার রুচি এত খারাপ নয়। এক চর খাবি? তোর চেহারা দেখেছিস? 3 রাস্তার মোড়ে ছেঁড়া জামা গায়ে ভিক্ষা করা ছেলেটার চেহারাও তোর থেকে সুন্দর। রোদ্দুর কিছু বলার আগেই কলিং বেল বাজলো। শাহিনুর ইশারা করতে রোদ্দুর দ্রুত পায়ে হেঁটে গেল। সে জানে কে এসেছে। 4 দিন পর আজ সরাসরি দেখবে। দরজা খুলে ওহিকে দেখেই রোদ্দুরের বুকে ব্যথা শুরু হলো। ওহির হাসিতে সে নিশ্চিত খুন হয়ে যাবে। সে অপলক ওহির দিকে চেয়ে রইল। ওহির পাশ থেকে অপূর্ব বলল, ভাইয়া, দরজা থেকে সরে দাঁড়ান, নাকি ভেতরে ঢুকতে দিবেন না? রোদ্দুর থতমত খেয়ে সরে দাঁড়ালো। সবাই ভেতরে ঢুকলো। রোদ্দুর অপূর্বের মাথায় হালকা করে চাটি মেরে শাহানাকে বলল, খালামণি, মা রান্নাঘরে, বাকি সবাই ঘুমায়। শাহানা বলল, রোদেলারা এখনো এসে পৌঁছায়নি? না। শাহিনুর আর কিছু বলল না। রোদ্দুর ওহির দিকে চেয়ে কিছু একটা ইশারা করলো। ওহি তাকে পাত্তা দিল না। ওহি কলেজ টিচার বাবা আশরাফ হোসেন রোদ্দুরকে তীক্ষ্ণ পর্যবেক্ষণ করে বলল, তোমার মা বলল যে তোমার পাগলামি সেরে গেছে, এখন সুস্থ হয়ে গেছো, কিন্তু আমার তো মনে হচ্ছে না। এত বড় মুরব্বি মানুষকে দেখেও সালাম দিচ্ছ না। তোমার সাথে আমার বহুদিন পর সাক্ষাৎ হলো। রোদ্দুর হিমশিম খাচ্ছে। তার টিচার বেশি খালুর সবার থেকে শ্রদ্ধা আর সালাম পেয়ে অভ্যস্ত। একটু তো খেয়াল রাখা উচিত ছিল। সে ঝটপট বলল, আসসালামু আলাইকুম বাবা, সরি খালুজি। আশরাফ হোসেন গম্ভীর চোখে সোফায় গিয়ে বসলেন। হাত নেড়ে রোদ্দুরকে পাশে বসতে বললেন। হঠাৎ পাশে কুটিকে শুয়ে দেখে চমকে বলল, হলিকাও, এইখানে ঘুমিয়ে কেন? তার মৃদু চিৎকারে কুটির ঘুম ভেঙে গেল। সে উঠে আশরাফের দিকে আগুন ঝরা দৃষ্টিতে তাকালো। তার কত সাদের ঘুম। আশরাফের থেকে দৃষ্টি সরিয়ে নিজের রুমে গেল। ফ্রেশ হতে হবে। ততক্ষণে রোদ্দুর খালুর পাশে বসে গেছে। আর চোখে রান্নাঘরের দিকে বারবার তাকাচ্ছে, কারণ ওহি আর ছোট খালা রান্নাঘরে ঢুকেছে। রোদ্দুর। জি খালুজি। শাহিনুর আপা বহুদিন আগে মাঝরাতে ফোন দিয়ে প্রচুর কান্নাকাটি। তোমার নাকি মানসিক সমস্যা দেখা দিয়েছে, ঠিকমতো খেতে পারছো না, কোনো কাজে মনোযোগ দিতে পারছো না, হুটহাট গান ধরো, রাত জেগে চোখের নিচে কালি ফেলো, হুট করে কবিতা আওড়াও, বিড়বিড় করে কার সাথে যেন কথা বলো ইত্যাদি। তোমার মায়ের ধারণা তোমার মহিলা জিনে ভর করেছে, সেজন্য তিনি পীর সাহেবের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু আমার ধারণা তুমি নতুন করে কারো মায়ায় জড়িয়েছো।
রোদ্দুর খুক খুক করে কাশলো। আশরাফ হোসেনের চশমাটা খুলে বুক পকেটে থেকে টিস্যু বের করে তার কাজ পরিষ্কার শুরু করলেন। তারপর গম্ভীর গলায় বললেন, তোমার খালার প্রেমে যখন আমি পড়ি তখনও আমার সেম অবস্থা হয়েছিল। খেতে পারি না, কিছু করতে পারি না, সারাক্ষণ মাথার মধ্যে শাহানা ঘুরে বেড়ায়, দৌড়ঝাঁপ করে, কি একটা অবস্থা। তুমি এর আগে ভুল মানুষের প্রেমে পড়ে নিজেকে কষ্ট দিয়েছো, সাথে আমাদের সবার বেইজ্জতি করেছো। এখন বলো, তুমি এবার কোন শয়তানের বাচ্চার প্রেমে পড়েছো? মেয়ের বাবা মার ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করতে হবে, বাবা মা পাগল ছাগল কিনা, বেয়াদ্দপ কিনা, রাজনীতির সাথে জড়িত কিনা, ইত্যাদি আরও অনেক কিছু। বুঝতে হবে আম গাছে আম ধরে, আঙ্গুর ধরে না। রোদ্দুরের প্রচুর হাসি পাচ্ছে। সে নিজেকে সামলে রান্নাঘরের দরজার আরেক নজর দিল। অজান্তার ওড়নার ঝুলন্ত এক অংশ চোখে পড়েছে। তারপর শান্ত কণ্ঠে বলল, খালুজি আপনি ঠিক ধরেছেন, নতুন করে মানে বুঝতেই পেরেছেন। তবে মেয়ে অনেক ভালো, পৃথিবীতে একজনই আছে, কিন্তু সমস্যা হলো মেয়ের বাবাকে নিয়ে। হলিকাও মেয়ের বাবা চোর, ডাকাত, গুন্ডা, বদমাস, রাইট? মানে তেমন না, এমনিতে অনেক ভালো, কিন্তু মাথায় একটু গোলমাল আছে, দু একটা নিউরনের সমস্যা, তাছাড়া মন ভালো। চিন্তার বিষয়। আচ্ছা যাও, সমস্যা নেই, মেয়ের বাবার সাথে কথা বলিয়ে দিও আমায়। মেয়ে পাগল না হলেই হলো। তুমি তো আর মেয়ের বাবাকে বিয়ে করবে না, বিয়ে করবে মেয়েকে। মেয়ের বাবা পাগল হলেও সেটা ফেস্ট করবে তোমার শাশুড়ি। কি বললো? একদম খাঁটি কথা বলছেন খালুজি। আশরাফ হোসেন চোখে চশমা দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। যাওয়ার আগে বললেন, তোমার বাবাকে ঘুম থেকে টেনে উঠিয়ে নিচতে পাঠাও তো, 9টা বাজতে চললো। রোদ্দুর মাথা নেড়ে ধূপধাপ পা ফেলে ওপরে গেল। কয়েক মিনিট আগে ওহি রান্নাঘর থেকে বের হয়ে ওপরে উঠেছে। সে প্রায় দৌড়ে রোদেলা আপুর রুমে ঢুকলো, কিন্তু আশাহত হলো সে। রোদেলা আপুর রুমে অপূর্ব শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে। রোদ্দুরকে দেখেই অপূর্ব বলল, বুবু এ রুমে নেই? রোদ্দুর পাত্তা না দিয়ে বলল, কিরে অপূর্ব, তুই নাকি ইদানিং তোর স্কুলে একটা মেয়েকে লাইন মারার চেষ্টা করছিস? ভাইয়া, সব মেয়ের তো আর অপূর্বর মতো ভাই নেই যে লুকিয়ে দরজা খুলে নিজের বোনকে দেখার ব্যবস্থা করে দেবে, উল্টো আমাকে গাছে ঝুলিয়ে রাখবে। রোদ্দুর মাথা চুলকাতে চুলকাতে বের হয়ে আসলো। ওহি কোথায় গেল? সে দ্রুত ছাদেও একটা চক্কর দিয়ে আসলো। না, নেই। পর মুহূর্তে ক্ষিপ্র পায়ে নিজের রুমে ঢুকলো। ওহি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাবে পিন গাচ্ছিল। ওহিকে দেখে যেন তার মনের ভেতরে শান্তির বন্যা বয়ে গেল। রোদ্দুর বিছানায় বসে আর চোখে ওহির দিকে তাকিয়ে বলল, কি করছিস অজান্তা? ওহি শান্ত গলায় বলল, হিজাব খুলি নতুন করে বাঁধছি। রোদ্দুর বিরক্ত কণ্ঠে বলল, বাসায় কি রুম টুমের অভাব পড়ছে নাকি? তোর যত খোলাখুলির কাজ সব আমার রুমে করতে হবে? ওই হাসতে নিয়েও হাসলো না, গম্ভীর কণ্ঠে বলল, আপনি কেমন আছেন রোদ্দুর ভাই? ওহির ছোট্ট একটা প্রশ্নে রোদ্দুরের হার্টবিট দ্বিগুণ বেড়ে গেল। সে শক্ত হাতে বেডশিট চেপে বলল, রাতে ফোন করলাম, ধরিসনি কেন? ওহির হেজাব বাঁধা শেষ। সে ঘুরে দাঁড়িয়ে রোদ্দুরের দিকে তাকালো, হাসি মুখে বলল, আপনি সারাদিন আমার খোঁজ নেননি, সেই জন্যে আমি এতগুলো কল করলাম, টেক্সট করলাম, বাট আপনি একটারও উত্তর দিলেন না। তারপর আপনার হুট করে গভীর রাতে মনে পড়বে আর ফোন দিবেন, আমি রিসিভ কেন করব? আমি দিনে ব্যস্ত ছিলাম। আমিও রাতে ঘুমাতে ব্যস্ত ছিলাম। ওহির হাসি মুখের এই উত্তর যেন রোদ্দুরের বুকে আগুন ধরিয়ে দিল। এই আগুন সে ওহিকে দিয়েই নেভাবে। জ্বলন্ত চোখে একবার দরজার দিকে তাকালো। দরজা ভেরানো। সে শটান উঠে ওহির দিকে এগিয়ে গেল। একটানে ওহির হেজাব এলোমেলো করে দিল। ওহি বিস্ময় ভরা কণ্ঠে বলল, এত কষ্ট করে বাঁধলাম, আপনি এলোমেলো করে দিলেন কেন? আমি যে এত কষ্টে নিজেকে গুছিয়ে রাখি, সে আমি কি এলোমেলো করে দেওয়ার সময় একবারও মনে হয় না আমার কষ্ট হয়? ওহি মায়াভরা দৃষ্টিতে রোদ্দুরের চোখে চোখ রাখলো। আলতো করে ডান হাতটা রোদ্দুরের বুকে ছোঁয়ালো। রোদ্দুর আর সইতে পারল না, এক ঝটকায় ওহিকে বুকে জড়িয়ে নিল। রোদ্দুরের হাত ক্রমই শক্ত হয়ে আসছে। ওহির গলার কাছে একটা সুস্পিন বিচ্ছে অনেকক্ষণ হলো।
সে সরে আসতে চাইল, কিন্তু রোদ্দুর ছাড়ল না। সুচপিন গেঁথে যাচ্ছে গলায়। সে হাসপাস করে বলল, রোদ্দুর ভাই ছাড়ুন, সুচপিন আমার গলায় বিঁধে যাচ্ছে। বিধুক, আমারও বুকে বিচ্ছে। আমি ব্যথা পাচ্ছি। আমিও পাচ্ছি। আমি সহ্য করতে পারছি না। ওহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে রোদ্দুরকে আরো চেপে ধরে বলল, আমিও সইতে পারছি না। ওহি আর পারল না। রোদ্দুরের বুকে এক কামড় বসাতে সে ছেড়ে দিয়ে ছিটকে সরে গেল। তোতলানো স্বরে বলল, অজান্তা, তুই কি পাগল? ওহি সেদিকে কান না দিয়ে ডান হাতের আঙ্গুল গলায় বুলালো। একটা আঙ্গুল সামনে এনে দেখে এক ফোঁটা রক্ত। সে চমকে বলল, রোদ্দুর ভাই, আপনি একটা পাগল, শুধু পাগল নয়, মহাপাগল। এই দেখুন, সুচ বিঁধে আমার কাঁধের কাছ থেকে রক্ত বেরোচ্ছে। আমারও তো বুকে বের হয়েছে, পিন এখনো গেঁথে রয়েছে। সত্যি সত্যি রোদ্দুরের বুকে ডান পাশে একটা সুচ খাড়া হয়ে গেতে আছে, কিন্তু রোদ্দুরের মুখে কোনো অভিব্যক্তি নেই। ওহি মৃদু চিৎকার করে বলল, আপনি একটা পাগল, বদ্ধ উন্মাদ। আপনাকে আমি মরে গেলেও বিয়ে করব না। বলে এক দৌড়ে বের হয়ে গেল। ওহি রোদ্দুর বাধা দিল না। সে আয়নার সামনে দাঁড়িয়ে পিনটা খুলল। রক্ত বের হয়নি, তবে একটু ব্যথা পেয়েছে। সে তো ভেবেছিল এমনিতেই বুকে জ্বালা পোড়া করছিল। সত্যি সত্যি সুচ গেঁথে গেছে, ধারণাতে ছিল না। ড্রেসিং টেবিলের ওপর অনেকগুলো সুচ পিন, সেফটি পিন এখনো ছড়ানো ছিটানো। ওহি তুলে নিতে হয়তো ভুলে গেছে। রোদ্দুর বিছানায় বসে দরজার দিকে তাকালো। দরজা সামান্য খোলা। ওহি রাগ কমেছে কিনা সে বুঝতে পারছে না। যদি রাগ করে সত্যি সত্যি, তাহলে কিভাবে ভাঙাবে? হঠাৎ রোদ্দুরের মুখে হাসি ফুটে উঠল। দ্রুত বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই অন করলো। তারপর ইউটিউবে ঢুকে হিজাব টিউটোরিয়াল দেখা শুরু করলো। ওহি তো সবসময় হিজাব পরে, তার রাগ ভাঙানোর জন্য হিজাব পরা শেখা যায়। টেনে টেনে 3টে ভিডিও দেখে রোদ্দুর রুমে ওড়না জাতীয় কিছু খুঁজলো। প্র্যাকটিক্যাল শিখতে হবে, কিন্তু রুমে কোনো ওড়না না পেয়ে সে লম্বা টাওয়াল হাতে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিওটা অন করে ফোনটা চোখের সামনে রেখে নিজের মাথায় টাওয়াল পেঁচালো। অনেক চেষ্টার পর প্রায় 40 মিনিট পর রোদ্দুর মাথায় টাওয়ালটা হিজাবের মতো পেঁচাতে সক্ষম হলো। আয়নার সামনে পিছে ঘুরে ঘুরে বিভিন্ন ভঙ্গি করে নিজেকে দেখতে লাগলো। পর মুহূর্তে হাসি মুখে বলল, বাহ, সুন্দর তো। ছেলেদের এভাবে হিজাব বেঁধে বাইরে বের হওয়া উচিত। অজান্তাকে হিজাব বেঁধে দিলে নিশ্চিত অনেক খুশি হবে। হঠাৎ করে গগনবিদারী চিৎকারে ভুরু কুচকে তাকায় রোদ্দুর। এক হাত দরজাতে রেখে বিস্ফোরিত নয়নে মুখ হা করে রৌদ্রের দিকে তাকিয়ে আছে অপূর্ব এসেছিল ব্রেকফাস্টের জন্য রোদ্দুরকে ডাকতে। রোদ্দুর ভাইকে এভাবে সাদা ফুলের ট্রাউজার, কালো ফতুয়ার সাথে মাথায় হেজাব পরতে দেখে ভয় পেয়ে গেল। রোদ্দুর কয়েক পা এগিয়ে এসে অপূর্বকে বলল, হেই ব্রো, দেখো তো হিজাব বাঁধা কেমন হয়েছে। অপূর্ব এক চিৎকার দিয়ে রুম থেকে বের হলো। নিচে নামতে নামতে বলল, রোদ্দুর ভাই আবার পাগল হয়ে গেছে, তার মাথা এখনো ঠিক হয়নি। বাস আগে থেকেই ভাড়া করা ছিল। প্ল্যান ছিল সকাল 9টায় বাসে সবাই রাজশাহী যাবে, কিন্তু সবাই এক জায়গায় হতে হতে 9:30 বেজে গেছে। 10টার দিকে তারা সবাই বাসে উঠল। বাস ছেড়ে দিয়েছে। জানালা দিয়ে ঝিরিঝিরে বাতাস বইছে। এতক্ষণ শাহিনুর স্বস্তি পেল। সে বসেছে জানালা ঘেঁষে। তার বাম পাশে কুটি শাহিনুরকে ওভারটেক করে মুখ বাড়িয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়ল। শাহিনুর বিরক্ত হয়ে বলল, এই কুটি, মুখের সামনে এসে নিঃশ্বাস ছাড়বি না। পৃথিবীতে কি জায়গা কম পড়েছে যে তোর বিষাক্ত গরম কার্বন ডাই অক্সাইড আমার মুখে ফেলতে হবে? কুটি শাহিনুরের দিকে চেয়ে বলল, বড় মা, এমন করেন কে? একটা জিনিস শান্তিতে দেখতে দেন না, আপনি একটা অশান্তি। কুটি, খবরদার আমার রাগ উঠাবি না, তোকে কিন্তু জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিব। কুটি সোজা হয়ে বসে বলল, আমারে ফেলতে গিয়া নিজেও পড়েন না আবার, আপনার যা শরীর। কি তুই আমাকে মোটা বললি? আমি তোর কাছে বসবো না। ড্রাইভার, গাড়ি থামান, এক্ষুনি থামান, আমি সিট পাল্টাবো। শাহিনুরের চিৎকারে বাসের সবাই নড়াচড়া শুরু করেছে। ছোট্ট একটা বাস ভর্তি
শুধু তারা নিজেরাই, ওহির পরিবার, রোদেলার নতুন পরিবার, ওহির ফুপুর পরিবার আর রোদ্দুররা সব মিলে 20 জনের মতো। সবগুলো চোখ শাহিনুরের ওপর। ততক্ষণে ড্রাইভার গাড়ি সাইড করেছে। পান খাওয়া কুচকুচে ঠোঁটের মাঝবয়সী এক ড্রাইভার ঘাড় ঘুরিয়ে বলল, কেউ কি পিসাব করবি নি? তাড়াতাড়ি শ্বাস করেন ভাই সাগর। ড্রাইভারের পাশে বসেছিল অপূর্ব। ড্রাইভারের আরো কিছু বলতে নিতে সে কোনোই দিয়ে গুঁতো দিয়ে থামিয়ে দিল। 2 মিনিটের মধ্যে সিট পরিবর্তন করা হলো। মাঝামাঝি জায়গায় রোদেলা আর সাদিদ পাশাপাশি বসেছিল। শাহিনুর উঠে গিয়ে সাদিদকে উঠে দিয়ে বলল, সব সময় বইয়ের আঁচল ধরে থাকতে হবে কেন? বাসেও তো পাশাপাশি বসতে হবে। যাও, তোমার শ্বশুর মশাইয়ের পাশে গিয়ে বসো, উনি একা আছেন। রোদেলা মায়ের হাত চেপে অনুরোধের স্বরে বলল, মা একটু থামো। সাদিদ লজ্জা মিশ্রিত মুখে উঠে একদম পেছনের সিটে গিয়ে তার নিঃসঙ্গ শ্বশুর মশাইয়ের পাশে বসলো। শাহিনুর রোদেলার পাশে ধপ করে বসে পড়ল। হঠাৎ করে তার চোখে বাম পাশে 3 নাম্বার সারিতে গেল। রোদুর আর ওহি পাশাপাশি বসেছে। শাহিনুর বাস খাই গলায় বলল, এই রোদুর, তুই এত মানুষের মধ্যে ওহির কানে কানে কি করস? যা উঠ, পিছনে তোর খালুর পাশে গিয়ে বস। রোদুর অসহায় মুখ নিয়ে উঠে গিয়ে তার খালু আশরাফ হোসেনের পাশে বসলো। শাহিনুর ঠিক মতো বাসে বসে বলল, ড্রাইভার সাহেব, গাড়ি ছাড়ুন, আর কোনো থামাথামি নাই। গ্রামের নাম বদলগাছি। অনেকটা আধুনিক, কারেন্ট আছে। থেকে থেকে কদাচিৎ ইট সিমেন্টের ঘরবাড়ি দেখা যায়। চারদিকে সবুজের সমারোহ। মাঠে সবুজ ধান গাছের সারি আর গাছপালার সবুজত্ব চারদিকে ঠিকরে পড়ছে যেন। সবুজ রং চোখে অন্য ধরনের প্রশান্তি এনে দেয়। ওহিরা বদলগাছি গ্রামে যখন পৌঁছালো তখন শেষ বিকেল। সূর্য পশ্চিম কোণে ডুবু। বাস থেকে নেমে মাটির রাস্তা ধরে সবাই সারি সারি হাঁটা ধরল। মিনিট 20 হাঁটলেই বাড়ি পাওয়া যাবে। ছিঞ্জা খিলখিল করে হাসছে আর দৌড়াদৌড়ি করছে। পড়ে টরে হাঁটু চিলে ফেলতে পারে এই ভয়ে রোদেলা চুপ আছে। সে একটু পরপর ছিঞ্জাকে বারণ করছে, কিন্তু ছিঞ্জা কোনো বারণ শুনছে না। সে কারো হাত ধরে হাঁটবে না, একা একা হাঁটবে, লাফাবে। রোদেলা পিছন ঘুরে তাকালো। সাদিদের যেন মেয়ের দিকে নজর নেই। সে এখন ওহির বাবা আর তার বাবার সাথে হাত নেড়ে নেড়ে গল্প করতে ব্যস্ত। ভালোই ভাব জমে গেছে। ওহি ছিঞ্জাকে থামানোর চেষ্টা করছে। রোদেলা দ্রুত হেঁটে ওহির কাছাকাছি হলো। কুটি এখন ছিঞ্জার সাথে সাথে দৌড়াদৌড়ি করছে। ওহি রোদেলার দিকে চেয়ে হাসি মুখে বলল, আপু কেমন লাগছে? রোদেলা ওহির হাত চেপে ধরে বলল, ওহিরে, আমি ঠিক আছি, অনেক ভালো লাগছে। তোর কি হাঁটতে কষ্ট হচ্ছে? না আপু, সামান্য একটু রাস্তা। আপু তোমার খবর বলো, সাদিদ ভাইয়ের সাথে কেমন সময় কাটছে? রোদেলা লজ্জা মিশ্রিত চোখে একবার পেছন ঘুরে ছাদিদের দিকে তাকালো। ছাদিদ তখন তার দিকেই চেয়েছিল। চোখে চোখ পড়তে রোদেলার সামনে তাকালো। ওহি বলল, পিচ্চি, তুই কিভাবে বুঝতে পারলি যে আমার সেই সবুজ সাদিদ? আপু সেদিন রিসেপশনে সাদিদ ভাইকে দেখে অজ্ঞান হয়ে যেতেই আমার মনে কিছুটা খটকা লাগে। সাদিদ ভাইয়ের চোখেও কিছু একটা ছিল। তোমাকে নিজের বুকে আগলে নেওয়া দেখে আমার কেমন যেন লাগে। তারপর একটু খোঁজ খবর নিই, সব ইনফরমেশন মিলে যায়। তোমাকেও সাদিদ ভাইয়ের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে কেমন ছটফট করো। ব্যাস বুঝে গেলাম। তারপর সাদিদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আরও শিওর হলাম। রোদ্দুর ভাইকেও সব জানালাম। বাকিটুকু রোদ্দুর ভাই সাহায্য করলো। রোদেলা হাসলো, মাথা নিচু করে বিড়বিড় করে বলল, তোদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো না, তোদের সাহায্য ফিরিয়ে দিব। তোদের জন্য সারপ্রাইজ আছে। হাঁটতে হাঁটতে তারা বাড়িতে পৌঁছে গেল। পুরনো ভিটে, চারিদিকে প্রচুর গাছগাছালি আর ছনের বনের ঘেরাও করা অদ্ভুত সুন্দর বাড়ি। শাহিনুরকে দেখে জামিল আর তার বউ এগিয়ে এলো, বুকে জড়িয়ে নিল সবাইকে। প্রায় বছর 2 পর তারা গ্রামে ঘুরতে এসেছে। শাহিনুরের বাবার কোনো ছেলে ছিল না। ছোটবেলা থেকে ইয়াতিম জামালকে ছেলের নজরে দেখেছে। টুকটাক কাজ করে দিত সে। শাহিনুরের বাবা মা মারা যাওয়ার পর জামাল এ বাড়িতে বউ বাচ্চা নিয়ে থেকে যায়। এখন তার একটা ছেলে পড়াশোনা করে, বিদেশে চাকরি করে, প্রচুর টাকা রোজগার করে। জামাল তার ছোট 2 ছেলে মেয়ে নিয়ে সুখে আছে।
শাইনুর ঘুরে ঘুরে বাড়ি দেখলো। তার সঙ্গী হচ্ছে কুটি। বাড়িতে দক্ষিণ দিকে একটা টিনের ঘর, মাঝখানে বেড়া দেয়া, এক রুমে চৌকিতে চকচকে চাদর বিছানো, পাশে সামান্য ছোট রুমে প্রচুর খড়ি লাকড়ি রাখা আছে, সাথে রান্নাঘর, গ্যাসেরও ব্যবস্থা আছে। পশ্চিম আর উত্তর দিক মিলিয়ে বিশাল বড় একতলা বিল্ডিং, সব মিলিয়ে 8টা রুম। মাঝে মাঝে তারা গ্রামে আসে, সেজন্য বেশি করে রুম করা হয়েছে। এর মধ্যে 2টো রুমের সাথে অ্যাটাচড বাথরুম দেখে শাইনুর খুশি হলো। এতগুলান মানুষ 8টা রুমে আটবো? শাইনুর স্বাভাবিকভাবে বলল, না হলে তুই আর তোর বড় বাজান উঠানে ঘুমাবি, বাপ মেয়ে রাতের তারা দেখবি। আপনি কি যে কন না বড় মা, তার সে আপনি বাজানের লগে সারা রাত উঠানে মাদুর পাইতা জ্যোৎস্না দেখবেন। আমার জ্যোৎস্না দেখার বয়স আছে। চল গাধা, খাতা কলম নিয়ে বসতে হবে, অনেক কিছু লিস্ট করতে হবে। খাতা কলম এনেছিস তো? যে বড় মা। বাড়িতে মোটর আছে। দক্ষিণের টিউবওয়েলের সাথে মোটর সেট করে তার সাহায্যে মদিনা ট্যাঙ্কে পানি উঠানো হয়। সেখান থেকে প্রতিটা ওয়াশরুমে পানির ব্যবস্থা করা আছে। শাইনুর ফ্রেশ হলো সবার পরে। ওয়াশরুমে ঢুকে অবাক হলো, একদম চকচকে। না, কারো সমস্যা হবে না, সবার দিন ভালো কাটবে। রাতে খাওয়ার পর সবাই গল্প করতে বসলো। রোদেলা মায়ের থেকে লুকিয়ে ওহি আর রোদ্দুরকে মুক্ত করে বাইরে বের করে দিল, ছাদে টাদে গল্প গুজব করুক। সাদিদ রুমের এক কোনায় প্লাস্টিকের চেয়ারে অসহায়ভাবে বসে আছে। একটু পর রোদেলার দিকে তাকাচ্ছে। রোদেলার মায়ের কড়া হুকুম, এখানে জোড়ায় জোড়ায় থাকা যাবে না। সে ভেবেছিল গ্রামে এলে সময় ভালো কাটবে, এই সুযোগ হয়তো রোদেলারও একটু কাছাকাছিও যেতে পারবে। কিন্তু সমীকরণ পুরো উল্টে গেল। ছিনজা ঘুমিয়ে পড়েছে। রোদেলা তাকে শুয়ে দিয়ে মায়ের পাশে বসলো। রোদ্দুর আর ওহি বাদে সবাই রুমে আছে। রোদেলা গলা খাকারি দিয়ে বলল, আমি এখন একটা কথা বলবো, কারো প্রেশার যেন হাই হয়ে না যায়। বেশ কয়েক জোড়া চোখ তার দিকে বড় বড় করে তাকালো। রোদেলা এক নজর ছাতিদের দিকে চেয়ে আবার সামনে তাকালো, তারপর এক নিঃশেষে বলল, আমি ভাবছি কি, গরু দিয়ে তো সবাইকে খাওয়ানো হবে, বড়সড় অনুষ্ঠান তো হবেই, এই উপলক্ষে রোদ্দুরের বিয়ে দিয়ে দিলে কেমন হয়? শানা চাপা স্বরে বলল, মেয়ে কই পাবি রে রোদু? মেয়ে আছে তো খালামণি, তোমার মেয়ে অজান্তা ওহি। সবার মধ্যে বিনপতন নীরবতা। হঠাৎ আশরাফ হোসেন বলল, মা, রোদেলা রোদ্দুরের পছন্দের মেয়ে আছে, ও একটা মেয়েকে পছন্দ করে। মেয়ে নাকি হীরের টুকরো। কিঞ্চিত সমস্যা মেয়ের বাবাকে নিয়ে। মেয়ের বাবার মাথায় একটু সমস্যা আছে। রোদেলা আমতা আমতা করে বলল, ঘটনা হয়েছে কি খালু, রোদ্দুর আপনার মেয়েকে ভালোবাসে, ওরা দুজন দুজনকে অনেক আগে থেকেই ভালোবাসে। কয়েক সেকেন্ড সময় লাগলো ব্যাপারটা ধাতস্থ করতে সবার। তারপর ঘরে ছোটখাটো একটা ভূমিকম্প ঘটে গেল। আশরাফ হোসেন বাজখাই গলায় বলল, হলিকাও, রোদ্দুর তাহলে বলেছে আমার নিউরনে সমস্যা আছে, আমি মেন্টাল, কিন্তু মন ভালো। কি সাংঘাতিক! হবু শ্বশুর মশাইকে পাগল বলে। শাহানা, আমার হাত ধরো, আমি চোখে অন্ধকার দেখছি। তার কথা শেষ হতে না হতে শাইনুর ধমকে বলল, কুটি, আমার আইস ব্যাগ নিয়ে আয়, এক্ষুনি মাথায় স্মৃতি বরাবর চেপে ধর। কুটি মুখ ভেঙছে বলল, বড় মা, আমরা গ্রামে আসছি, আপনার আইস ব্যাগ ঢাকাতে রইছে, কলপারে চলেন, মাথায় ঠান্ডা পানি ঢালমো। অন্ধকার রাত, মিটিমিটি তারা চলছে আকাশে। গ্রামের শীতল হাওয়া চামড়া ভেদ করে ভেতরে ঢুকছে যেন। দূরে যতদূর চোখ যায় ঘন গাছপালা, গ্রাম্য মাটির অদ্ভুত মিষ্টিপূর্ণ একটা গন্ধ নাকে লাগছে। রোদেলা আর সাদিদ ছাদে দাঁড়িয়ে আছে। সাদিদ আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার মনে হয় না আমার শাশুড়ি মা একটু বেশি করছে? পর্যাপ্ত রুম থাকতেও কেন আমাকে শ্বশুর আর খালা শ্বশুরের সাথে ঘুমাতে হবে, তাও আবার তাদের মাঝে? রোদেলা মুচকি হাসলো। তার মায়ের মাথায় যত সব অদ্ভুত অদ্ভুত বুদ্ধি। তিনি কুটিকে সাথে নিয়ে খাতা কলমে একটা লিস্ট করেছে। সুবিশাল সে লিস্ট, যে কয়দিন গ্রামে থাকা হয়, রাতের বেলা কে কার সাথে ঘুমাবে সে লিস্টে সাদিদের নাম পড়েছে তার শ্বশুরদের সাথে। রোদ্দুর আর অপূর্বকে টিনের ঘরটাতে থাকতে বলা হয়েছে, কারণ পরশুদিন রোদ্দুর আর ওহির বিয়ের পাত্রপাত্রীদের কাছাকাছি থাকা
বিয়ের পাত্রপাত্রীদের কাছাকাছি থাকতে দেওয়া যাবে না, একজন উত্তর দিকে তো আর একজন দক্ষিণ দিকে। তার মায়ের কথা সবাই মানতে বাধ্য। কেমন সব ছেলে মানুষই করে তার মা। কে বলবে এই মেয়ে ছোটবেলায় টপ স্টুডেন্ট ছিল, তার বাবার সাথে দেখা হবার পর তাকে এমন ভালোবাসলো যে পড়াশুনো সব ছেড়ে দিল। তাকে হাজার চেষ্টা করেও পড়ানো যায়নি। রোদেলা হেসে বলল, আমার মায়ের মধ্যে থেকে কিশোরী ভাবটা এখনও যায়নি। দেখলেন না, হুট করে গরু জবাই করে গ্রামের মানুষদের খাওয়াতে চাইলো, আমার বাবাও রাজি হয়ে গেল। তুমি কার সাথে ঘুমাবে? ছিনজা, আমি আর রোহি। তাহলে শাশুড়ি মা? গ্রাম মা কুটির সাথে ঘুমাবে, সাথে হয়তো ফজিলা খালা। কোনো এক অদ্ভুত কারণে মা আর কুটির সময় ঝগড়া করে, আবার দুজন কাছাকাছিও থাকে। সাদিদ অসহায়ের মতো বলল, মা, গ্রামে কতদিন থাকতে হবে এভাবে? 4-5 দিন হয়তো বা। কেন, আপনার ভালো লাগছে না? হা হা, অনেক ভালো লাগছে। সাদিদের অদ্ভুত হাসির শব্দে রোদেলা তার দিকে তাকালো। তারপর সামান্য একটু এগিয়ে যেতে সাদিদ সাবধান করে বলল, ছাদে রেলিং নেই, এত কিনারে যাবে না। রোদেলার পরনে পাতলা শাড়ি, প্রচুর শীত লাগছে তার। অনেকক্ষণ হলো দুজন ছাদে। সে শাড়ির আঁচলে দুহাত ঢেকে বলল, নিচে চলুন, আমার শীত লাগছে প্রচুর। সাদিদ রোদেলার দিকে তাকালো। আজ আকাশে অর্ধবৃত্তের মতো চাঁদ। সেই চাঁদের আবছা আলো রোদেলার মুখে এসে পড়ছে। তাকে অদ্ভুত সুন্দর লাগছে। চুলগুলো হাত খোপা করা, কিঞ্চিত আলো চুলে পড়েও চিকচিক করছে। তাকে কেমন আলোময়ী লাগছে। সে বারবার ছাদিদের জীবনে ফিনিক আলো নিয়ে আসছে। ছাদিদ কেমন ঘোরের মধ্যে চলে গেল। তার অদ্ভুত এক ইচ্ছে জাগছে মনের কোণে। ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে দুপা এগিয়ে গিয়ে রোদেলাকে পেছন থেকে জড়িয়ে নিল নিজের বুকের মাঝে। রোদেলা চমকে উঠল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে। তার 28টা বসন্তে প্রথম কোনো ছেলে এত কাছে। সেই ছেলেটা আর কেউ নয়, তার ঝাঁকড়া চুলের স্বপ্ন পুরুষ। সাদিদ রোদেলার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, শীত একটু কমেছে? রোদেলা চোখ বন্ধ করে বলল, আমায় ছাড়ুন, দাঁড়িয়ে থাকতে পারছি না, পড়ে যাবো কিন্তু। রোদেলা শরীরের কাঁপুনি সাদিদ টের পেল। রোদেলা কেমন নিস্তেজ হয়ে পড়েছে। সে এক হাতে রোদেলাকে ঘুরিয়ে নিজের বুকে শক্ত করে জড়িয়ে নিল। রোদেলা দু হাতে সাদিদের শার্ট আঁকড়ে নিজের সম্পূর্ণ ভর তার ওপর ছেড়ে দিল। আজ অনুষ্ঠান, গরু জবাই করে জোগাড় যন্ত্র হবে, সাথে সন্ধ্যায় গ্রামের মানুষের আশীর্বাদে রোদ্দুর আর ওহির বিয়েটা হবে। কিন্তু সূর্যের আলো ফোটার আগেই একটা অঘটন ঘটে গেল। অনুষ্ঠান উপলক্ষে জামাল দূরের গ্যাসের হাট থেকে যে গরুটা এনেছিল, জবাইয়ের আগে পরীক্ষা করে দেখা গেছে গরুর পেটে বাচ্চা। পরে সেটা আর জবাই করা হয়নি। এখন জামাল ছুটছে নতুন গরুর খোঁজে। শাইনুর শীতে গালে হাত রেখে বসে আছে। কুটি তার পাশে গিয়ে মিনতি স্বরে বলল, বড় মা, মাথায় পানি ঢালমু? শাইনুর চেঁচিয়ে বলল, তোর মাথায় ঢাল গা। বড় মা, মন খারাপ করতেছেন কে? এইটা তো শুভ। পেশাবগ নেক নজর পড়ছে হিমদাদার জীবনে, সেই জন্যই গরু প্রেগনেন্ট হইছে। গরু সংসার হইব, গরু মা হইব, এটা তো ভালা। শাইনুরের মন খারাপ ভাব অনেকখানি কমে গেল। সত্যি তো, গরুটা মা হচ্ছে, এটা তো সুখবর। তিনি উঠে দাঁড়িয়ে বলল, কুটি এদিকে আয়, তোকে একটা চুমা দিই। লাগতো না বড় মা, বাজান ডাহে অনেকে। কুটি চলে যেতেই জামাল বিশাল এক বড় সার নিয়ে হাজির হলো। কসাইরা ছুরিতে ছুরি ঘষা দিল। রোদ্দুর এখনো ঘুম থেকে ওঠেনি। সারা রাত শক্ত চৌকিতে তার ঘুম হয়নি। ভোর রাতের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল। ওহি সবার থেকে লুকিয়ে 1 কাপ চা আর বাড়িতে একটু নুডলস নিয়ে রোদ্দুরের রুমে ঢুকলো। রোদ্দুর ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে, মুখটা তেলে চিকচিক করছে। আজ তাদের বিয়ে। আজকে সকালটা ওহি অন্যভাবে শুরু করতে চাইল। সে মুখটা নিচু করে রোদ্দুরের কপালে চুমু দেয়। সরে আসতে নিতে রোদ্দুর চোখ বন্ধ রেখেই তার হাত চেপে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমি তোকে অনেক অনেক বেশি ভালোবাসি রে অজান্তা। ওহি সরে আসতে নিতে রোদ্দুর তার হাত চেপে চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমি তোকে অনেক অনেক বেশি ভালোবাসি রে অজান্তা।
ওহি রোদ্দুরের নাক আলতো করে ছুঁয়ে দিল, তারপর লজ্জা মিশ্রিত মুখে বলল, আমিও ওই পাগলটাকে খুবই ভালোবাসি। রোদ্দুর চোখ খুলল, পিটপিট করে ওহির দিকে চেয়ে বলল, জীবন নামক উপন্যাসের শেষ অধ্যায়ে গিয়ে যখন তোমার শরীরে উজ্জ্বলতা কমে গিয়ে চামড়া ঢলঢলে হয়ে যাবে, রেশমের মতো লেপটে থাকা কৃষ্ণ চুলগুলো সাদা হয়ে যাবে, মাতাল করা হাসিতে ঘায়াল করা সব দাঁত ঝরে যাবে, ঘন পল্লব ঘেরা চোখের দৃষ্টি যখন ক্ষীণ হয়ে আসবে, ফোলা ফোলা গালগুলো ঝুলে যখন তিল ঢেকে যাবে, একপাশে টোরখা সুন্দর মুখশ্রী যখন থলথলে হয়ে যাবে, তখন আরও একবার নতুন করে প্রেমে পড়ব তোমার। প্রথম প্রেমের মতো সেই একটু লজ্জা, অনেকখানি ভালো লাগা নিয়ে তোমায় কল্পনা করে হুট করে নিশিরাতে ডায়েরি লিখতে বসবো, ক্ষণে ক্ষণে বেসুরো কণ্ঠে গান ধরব, তোমার প্রেমে আবার এলোমেলো হব। প্রথম প্রেমের মতো সেই একই অনুভূতি নিয়ে, একই আবেগ নিয়ে রাত জেগে তোমার স্বপ্নে বিভোর হয়ে থাকব, সেই একই শিহরণ নিয়ে অপেক্ষা করব তোমার প্রথম হাত স্পর্শের, সে একই মায়া লুকিয়ে চোখে চোখ রাখবো তোমার, যে মায়ায় তুমি ঘায়ল হতে বাধ্য। আচ্ছা, তুমি কি তখন এমন করে আমার জীর্ণ হাড় গোড়ের এই হামিতে প্রেমে পড়বে? ওহি ছল ছল চোখে রোদ্দুরের বুকে হাত রেখে বলল, হুম। বাইরে থেকে শাহিনের কণ্ঠ কানে আসতে রোদ্দুর হাত ছেড়ে দিল ওহির। ওহি মুচকি হেসে ইশারায় চা নুডলস খেতে বলে বাইরে বের হয়ে গেল। দুপুরের নামাজের পরপর মিলাদ শুরু হলো। গ্রামের বহু মানুষ এসেছে, দূর দূরান্ত থেকেও অনেকে এসেছে। বদলগাছি গ্রামের পূর্বপাড়ার মসজিদের ইমাম সাহেব মিলাদের হুজুর। 5 গায়ে হুজুরের নাম ডাক তা শাহিনুর অজানা নয়। মিলাদের আয়োজন করা হয়েছে বাড়ির নিচের পতিত ক্ষেতটাতে। এতদিন ঘাস জাতীয় কিছু ছিল, যা সব গরু খেয়ে ফেলেছে, এখন ফসলবিহীন। সেখানেই চারপাশে ছাউনি তৈরি করে চটের কাগজ বিছিয়ে জায়গা বানানো হয়েছে। শাহিনুরের কাঠের বেঞ্চ টেবিল আনার ইচ্ছে ছিল, কিন্তু সেগুলোতে তো নামাজ আদায় করা যাবে না, পরে এই ব্যবস্থা। মিলাদ শেষের দিকে তক্তপোষের ওপর বসে থাকা হুজুর মোনাজাত ধরলেন। মোনাজাতে তিনি রৌদ্রের জন্য দোয়া করলেন। মোনাজাতে শেষে খানাপিনার ব্যবস্থা করা হলো। সাদা ভাত, গরুর মাংস, খাসির মাংস, সিদ্ধ ডিম, দই, ডালসহ আরও কিছু। কাপড় দিয়ে তৈরি বহিকর্মণ গেটের সামনে একটা চেয়ারে রৌদ্রকে বসিয়ে রাখা হলো। একজন একজন করে খাওয়া শেষে রৌদ্রের মাথায় হাত বুলিয়ে গেল। রৌদ্র রাগে ফেটে পড়ার মতো অবস্থা। পৃথিবীতে সেই একমাত্র ব্যক্তি হয়তো যার বিয়েতে এসব হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তার মায়ের করা হুকুম। এই নিয়ে রৌদ্রকে 1000 মানুষ ছুঁয়ে দিল। সন্ধ্যার দিকে কাজী ডেকে হই হুল্লোড় করে রৌদ্র আর ওহির বিয়ে হয়ে গেল। ওহি যখন কাঁদতে কাঁদতে কবুল পড়ল, তখন তার কানে দূর থেকে কোকিলের কুহু কণ্ঠ ভেসে এলো। রাতের বেলা কোকিলের ডাক, সে কি ভুল শুনল? রাতের বেলা রোদেলা রুমে ঢুকে দেখলো রুম অন্ধকার। সে কি, রুম অন্ধকার কেন? এই রুমটাতে তো গতকাল সে, ঝিঞ্জা আর ওহি ঘুমিয়েছিল। রোদেলা অন্ধকার হাতলে দেয়াল ধরে সুইচ খুঁজতে নিতে দরজার চিটকিনি লাগানোর শব্দ কানে আসলো। সে ভয়ার্ত কণ্ঠে বলল, কে? সঙ্গে সঙ্গে কেউ একজন তাকে পেছন থেকে জড়িয়ে নিল। তার গায়ের গন্ধ রোদেলার চেনা। সে থমথমে খেয়ে বলল, আমাকে একটু বাইরে যেতে হবে। রোদ্দুরে এখনো ঘরে ঢোকেনি। ওরাজ বাসর রাত। সাদিদ রোদেলার ঘাড়ে চুমু দিয়ে বলল, আই মিন লাভ মিস রোদেলা জান্নাত, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রোদেলা ছটপট করতে করতে বলল, সিনজা কোথায়? আমাকে বাইরে যেতে হবে। সিনজা শাশুড়ি মায়ের কাছে থাকবে বলেছে। তুমি আর রুম থেকে বের হতে পারবে না। আজ তুমি সাদিদের হাতে বন্দি। রোদেলাকে ছেড়ে সাদিদ সুইচ টিপে লাইট অন করতে রোদেলা চমকে গেল, কারণ এই রুমটাও ফুলে ফুলে সাজানো। অনিন্দ সুন্দর লাগছে পরিবেশটা। একটু ভীতি, একটু অনুভূতি, একটু লজ্জা, সব মিলিয়ে রোদেলা পাগল হয়ে যাচ্ছে। রুমের ডেকোরেশন কি সাদিদ একা করেছে? কেন করেছে? সেজন্যই কি সন্ধ্যার পর থেকে রুমটা লক ছিল? সাদিদ হাঁটু গেড়ে রোদেলার সামনে বসে পড়তে রোদেলা বাধা দিল। মানুষটা তার ছাড়। সাদিদ মানল না। বুক পকেট থেকে একটা রিং বের করে রোদেলার হাতে পরিয়ে তাতে চুমু খেলো। রোদেলা সরে যেতে চাইতে সাদিদ উঠে দাঁড়িয়ে টেনে ধরল। ঘোর লাগা কণ্ঠে বলল,
তোমার প্রথম দেখার পর থেকেই আমার স্বপ্ন ছিল বাসর রাতে তোমার সালামের উত্তর দিব। অবশেষে পরিশেষে তোমাকে পেয়েছি। আজ সালাম করবে, সালাম করলে আমার সব আনসার পেয়ে যাবে। রোদেলা ইতিউতি করে দীর্ঘক্ষণ পর ক্ষীণ কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। সাদিদ মিষ্টি হেসে রোদেলার কপালে চুমু খেয়ে বলল, ওয়ালাইকুম সালাম। রোদু দরজা ঠেলে ভেতরে ঢুকে শটান দরজার ছিটকিনি লাগালো। তার হাত পা সহ সম্পূর্ণ শরীর মির্গি রোগীদের মতো কাঁপছে। শেষ আজ তাকে কেউ হয়তো বাঁচাতে পারবে না। দ্রুত পাঞ্জাবির পকেট থেকে সাদা রুমালটা বের করে চোখ বেঁধে নিল সে। আগে থেকেই ঠিক করে রেখেছিল ওহিকে সে বিয়ের সাজে দেখবে না, দেখলেই নির্ঘাত হার্ট অ্যাটাক। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আজ ওহিকে দেখে তার হার্ট অ্যাটাক মিস হবে না। তার বুকে ঢিপ ঢিপ শব্দ ছাপিয়ে কানে অসমের পানি পড়ার শব্দ আসলো। ওহি কি ট্যাপটা ভালো করে বন্ধ করতে পারেনি? সে সামনে হাত বাড়িয়ে এদিক ওদিক হয়ে বলল, মানে অজান্তা আসিস, হাতটা একটু ধরে বেডে বসে দিত। ওই বসেছিল ফুলের বিছানায়। রোদেলা আপু ভয়ানক সুন্দর করে রুমটা সাজিয়েছে। সে এক হাত ঘোমটা দিয়ে বিছানায় বসেছিল এই আশায় যে রোদ্দুর ভাই তার ঘোমটা সরিয়ে মুখটা দেখবে। সে শাড়ি পরেছে, বিয়ের সাজে নাকি তাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। সবাই বলেছে সেটা, কিন্তু রোদ্দুর ভাই তাকে দেখবে না। সে তো এই মানুষটার জন্যই সাজ নিয়ে বসে আছে। সে উঠে গিয়ে বলল, রোদ্দুর ভাই এসব কি, চোখ বেঁধে রেখেছেন কেন? রোদ্দুর তার চোখ বাঁধার কারণ না বলে বিরক্ত কণ্ঠে বলল, রোদ্দুর ভাই কেন শুধু? দাদা ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফতো ভাই, খালাতো ভাই, আম ভাই, জাম ভাই, কুত্তা ভাই, বিলাই ভাই, সব ভাই বলে ডাক। জগতের যত শব্দ আছে প্রতিটার সাথে ভাই লাগিয়ে দে। যত সব আসছে রে রোদ্দুর ভাই। আজকে রাতেও তোর ভাই না বললে চলতো না অজান্তা? ওই অবাক কণ্ঠে বলল, আপনি আমার সাথে চেঁচিয়ে কথা বলছেন কেন রোদ্দুর ভাই? রোদ্দুর হতাশ হলো, না, এই মেয়ে তাকে জীবনেও ভাই বলা বাদ দিবে না। থাক, আজকে রাতে রাগারাগি করে লাভ নেই। ভাই বলুক, যত খুশি বলুক, 1000 বার বলুক। সে সামনে হাতে এগিয়ে যেতেই পড়তে পড়তে নিজেকে সামনে নিল। রোমান্টিক গলায় বলল, অজান্তা একটু হাতটা ধর না, আমি দু চোখ অন্ধকার দেখছি, প্লিজ। ওহি উত্তর দিল না। রোদ্দুর বুঝতে পারছে ওহি হয়তো মন খারাপ করেছে। সে বেসুরা কণ্ঠে বলল, ও বেবি, কাম কাম তুমি। আমি তোমার স্বামী হলে তুমি আমার স্ত্রী। ওহি খিলখিল করে হেসে ফেলল। কয়েক পা এগিয়ে এসে রোদ্দুরকে জড়িয়ে ধরল। তার বুকের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করছে। মানুষটাকে তার পাশে পেয়েছে, পরিশিষ্টে নিজের করে পেয়েছে। দূরে কোথাও আবারও কোকিলের ডাক শুনতে পেল ওহি, যেন সুরে সুরে প্রকৃতির তালে তালে তাকে অভিনন্দন জানিয়ে যাচ্ছে। সে মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো তার বিবাহিত জীবন যেন ভালোবাসার পরিপূর্ণ থাকে। রোদ্দুরকে সে আরো শক্ত করে চেপে ধরল। হঠাৎ রোদ্দুর ওহিকে নিজের থেকে ছাড়িয়ে বাঁধা চোখে ডান হাতটা ওহির সারা মুখে বিচরণ করলো। ওহি মুখটা একটু সরিয়ে বলল, চোখের মধ্যে আঙুল দিচ্ছেন কেন রোদ্দুর ভাই? মানে তোর ঠোঁট কইরে অজান্তা, একটু চুমু টুমু দিতে চাইলাম, খারাপ ভাবিস না আমাকে। মানে ওই চরম বিরক্তি নিয়ে একটানে রোদ্দুরের চোখ থেকে বাঁধনটা সরিয়ে ফেলল। রোদ্দুর চোখ খুলে ওহিকে বিয়ের সাজে দেখে বড় বড় চোখে বলল, ও মাই গড, কি সাংঘাতিক লাগছে তোকে, দূরে গিয়ে দাঁড়া। ওই আরো কাছে এগিয়ে এলো। রোদ্দুরকে কিছু বলার সুযোগ না দিয়ে পাঞ্জাবির কলার চেপে ধরে মুখটা নিচু করলো তারপর ফট করে রোদ্দুরের ঠোঁটে চুমু খেলো। পাগলের কারখানার নাম পাল্টে পরিশিষ্ট ভবন রাখা হয়েছে বছর 4 হলো। এই বিগত 4 বছরে তেমন কিছু পরিবর্তন হয়নি, শুধু নতুন 2 সদস্য যুক্ত হয়েছে, রোদেলা সাদিতের ছেলে আর রোদ্দুর ওহির মেয়ে। রোদ্দুর ওহির পিচ্চি মেয়েটার আজ জন্মদিন, 2 বছরে পা রাখবে সে। সেই উপলক্ষে পরিশিষ্ট ভবনে বড়সড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুরে কেক কাটা হয়েছে, ঘনিষ্ঠরা বাদে সবাই খাওয়া শেষ করে চলে গেছে। কিন্তু সমস্যা হয়েছে একটা ছোট্ট বিষয়ে, ফকির পাওয়া যাচ্ছে না। শাইনুর কাটা মাছের মতো ছটপট করছে। সে গত পরশুদিন গুলিস্তানের পীর সাহেবের কাছে গিয়েছিল তার কলিজার টুকরো নাতনিটা জন্মদিন উপলক্ষে দোয়া চাইতে। পীর সাহেব তাকে বলেছে অনুষ্ঠান শেষে যেন 5-7 জন ফকির মিসকিন খাওয়ানো হয়।
রোদ্দুর গেছে সেই দুপুরে ফকির খুঁজতে, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তার ফেরার নাম নেই। শাহিনুর ধপ করে ছোপায় বসে বলল, কুটি আমার মাথায় আইস ব্যাগ চেপে ধর। কুটি রান্নাঘর থেকে আইস ব্যাগ হাতে দৌড়ে এসে শাহিনুরের মাথায় ধরল, তারপর সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, বড় মা বেশি টেনশন করেন না তো, ডাকাত পয়সা আর ফকিনি বৃষ্টির ফোঁটার মতো অগণতি জানে হেনে পাওয়া যায়। তাহলে রোদ্দুর এখনো আসছে না কেন? আসবে গো বড় মা। কুটির কথা প্রমাণ করার জন্যই হয়তো রোদ্দুর সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। আজ অনুষ্ঠান উপলক্ষে দরজা খোলা, কিন্তু রোদ্দুরের দিকে নজর পড়তে শাহিনুর চমকে উঠল। রোদ্দুরের থুতনিতে ব্যান্ডেজ, এক চোখ ফোলা, কপালের কাছে জখম হয়ে আছে। তাকে দেখে শাহিনুর দৌড়ে গিয়ে বলল, বাপ কি হয়েছে তোর? অ্যাক্সিডেন্ট করছিস? রোদ্দুর মায়ের হাত ধরে ছোপায় বসে বলল, মা চিন্তা করো না তো, সামান্য মারামারি হয়েছে একজনের সাথে, হালকা চর থাপ্পড়। কি কাণ্ড, কার সাথে? আজকাল ঢাকা শহরে ফকির পা দূরে দেখছি। ময়লা টি শার্টের গলার কাছে বেশ কয়েক জায়গায় ফুটো দেখে এক লোককে ফকির ভেবে বাসায় ডেকেছি। আর সে কি রাখারাখি, তার নাকি ঢাকায় বাড়ি গাড়ি আছে, প্রচুর টাকা আছে। ফকির বলে খেপে যায় আর আমার সাথে মারামারি হয়। আমি তো আর সিনেমার হিরো না যে খালি মেরে আসবো, নিজেও খেয়েছি। তাছাড়া লোকটাকে প্রচুর শক্তি। মতিজান কোথায় মা? মতিজান রোদ্দুর আর ওহির মেয়ের নাম। এই নাম পীর সাহেব রেখেছে। শাহিনুর পৃথিবী উল্টে গেলেও নাতনির নাম অন্য কিছু রাখবে না। তবে সে বলেছে তারা চাইলে স্কুলে অন্য নাম দিতে পারবে, কিন্তু বাড়িতে সবাইকে মতিজান বলেই ডাকতে হবে। মতিজানকে ঘুম পাড়িয়ে ওহি নিচে নেমে রোদ্দুরকে দেখে চমকে যায়। রোদ্দুর ইশারায় তাকে শান্ত হতে বলে, তারপর ওহিকে ডেকে ওপরে উঠে যায়। বড় মা ফকির আইছে। কুটির চিল্লানিতে শাহিনুর সদর দরজার দিকে তাকালো। একে একে 8 জন ফকির ঢুকলো। তার পেছনে সাদিদ আর তার 2 বছরের ছেলে সায়েমকে কোলে নিয়ে আর ছিনজার হাত ধরে ভেতরে ঢুকলো। মা ওদের নিয়ে পার্কে ঘুরতে গিয়ে এদের পেলাম আর নিয়ে আসলাম। সাদিদের কথায় শাহিনুর প্রচুর খুশি হলো। ফকিরগুলোকে ডাইনিংয়ে বসতে বলে সাদিদকে বলল, তুমি অনেক ভালো কাজ করেছো বাবা। এই রোদেলা, সাদিকে আজ নিজ হাতে খাইয়ে দিবি। সাদিদ লজ্জা মিশ্রিত চোখে সোফায় গিয়ে বসলো। ফজিলা আর কুটি সবাইকে খেতে দিল। শাহিনুর ঘুরে ঘুরে তদারকি শুরু করলো। হঠাৎ মধ্যবয়স্ক এক লোক প্লেট থেকে হাত ছড়িয়ে বলল, বাড়িতে রান্না করা পোলা খামু না, কাচ্চি খামু। শাহিনুর বুকে হাত দিয়ে চিৎকার করে বলল, কুটি আমায় ধর, আমায় ধর, এ কি যুগ আসলো? ওরে কেউ কাচ্চি আনার ব্যবস্থা কর। রাতের বেলা ছোট্ট করে গানের আসর বসানো হলো। বেসুরা কণ্ঠে যে যেমন পারলো সে তেমনই গাইল। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ুয়া অপূর্ব বলল, এবার রোদ্দুর ভাইয়া আর সাদিদ ভাইয়া ডুয়েট গাইবে। রোদ্দুর গান গাইতে নিতেই ওই তার হাতে চিমটি কেটে ফিসফিস করে বলল, রোদ্দুর ভাই, তোমার এই বেসুরা কণ্ঠ আমি বাদের কাউকে শোনাবে না, প্লিজ। অজান্তারে রাতে তোর কবর আছে, তুই আগে রুমে চল। সরি, তুমি আগে রুমে চলো বউ। ওই হাসতে নিয়েও হাসলো না। প্রায় সঙ্গে সঙ্গেই সাদিত রোদেলার দিকে চেয়ে আড়ালে তার হাত চেপে ধরে বলল, हो ऐसा लगा मुझे पहले दफा तन्हा में हो गया हूँ परेशान सी। হঠাৎ শাহিনুর এক ধমক দিয়ে বলল, স্টপ, থেমে যাও। গানের কি শ্রী! এই কুটি তুই গা তো, মায়াবন বিহারিণী হরিণী। সবাই একযোগে হেসে উঠল। সেই ফাঁকে অপূর্ব ক্যামেরায় চোখ লাগিয়ে পরিশিষ্ট ভবনের সবার হাস্যোজ্জ্বল দুর্দান্ত একটা ছবি ক্লিক করে ফেলল। আগামী প্রতিটা সকাল, প্রতিটা দিন তাদের এভাবে হাসি খুশি কাটুক। আসসালামু আলাইকুম। অবশেষে গল্পটি শেষ হলো। সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন গল্পটাকে, সবার প্রতি কৃতজ্ঞ। পরিশিষ্ট ভবনের সবার মতো আপনাদেরও প্রতিটা সকাল, প্রতিটা দিন দুর্দান্ত কাটুক। আল্লাহ হাফেজ।